ডক্টর জাহিদুর রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি মাত্র ১.৫ বছর আগে বলেছিলেন তিনি দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছেন সেটি শুনতে চান। বলেছিলেন তারেক রহমানের মতো শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর। ১.৫ বছরের ব্যবধানে তারেক রহমানের সরকার আমলে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক আকারে প্রকাশিত হচ্ছে, তখন ডক্টর জাহেদ বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক করে দিচ্ছেন আদালতে নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করে দিয়ে। যদিও আদালতের নিষেধাজ্ঞাটি হিংসাত্মক বক্তব্য প্রচারের ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে সরকার কি এমন চাপে পড়লো যে কারণে ১.৫ বছর আগের নীতি বা বক্তব্য থেকে সরে আসলো? সম্প্রতি সর্বশেষ ঘটনা যেটা দেখলাম আমরা, এনডিটিভিতে শেখ হাসিনা সাক্ষাৎকার দিলেন। এনডিটিভি সেই সাক্ষাৎকারে জানালো শেখ হাসিনা বলেছেন যে এবছরেই তিনি বাংলাদেশে ফিরতে চান। এনডিটিভির পরে এনডিটিভিকে সূত্র ধরে বিশ্বের বহু গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে আমরা দেখেছি, এমনকি রয়টার্সও এটা নিয়ে খবর করেছে। যখন খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে শেখ হাসিনার খবর, তখন বাংলাদেশ সরকার এই ব্যাপারটাতে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অনেকে সমালোচনা করে এটাও বলেন যে অতি উৎসাহী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ, যিনি রাজনীতির মানুষ না, তিনি রাজনীতির বাইরের মানুষ, সরকারে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে। সেই ডাক্তার জাহেদের আজকের বক্তব্যে এটা প্রমাণ হয় যে শেখ হাসিনার এই নিউজগুলো উদ্বিগ্ন করছে সরকারকে। কারণ ডাক্তার জাহেদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠল, বাংলাদেশের গণমাধ্যমকে রীতিমতো তিনি শাসালেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে কিন্তু নিষেধাজ্ঞা আছে। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো কোনো গণমাধ্যমেও, চ্যানেলেও প্রচার হচ্ছে শেখ হাসিনা এই বছর দেশে ফিরবেনই, এমন ঘোষণা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে। এইটা কি সঠিক কিনা? আদালতের নির্দেশনা আছে যে শেখ হাসিনা যেহেতু দণ্ডিত, সুতরাং তার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। ফাঁসির রায়, দল নিষিদ্ধ, হাজার মামলা। দেশের মাটি থেকে ২ বছর ধরে নির্বাসনে থাকার পর শেখ হাসিনা বলে উঠলেন এই বছরই ফিরবেন বাংলাদেশে। এর আগেও বেশ কয়েকবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এই ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত, নাকি স্রেফ রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল, এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক ইমেইল সাক্ষাৎকারে প্রায় ২ বছরের নির্বাসন জীবনের নীরবতা ভাঙলেন আওয়ামী লীগ সভাপতি। জানালেন দেশে ফেরাটা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটা তার জনগণের রাজনৈতিক অধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। নিজের বিরুদ্ধে হওয়া মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ, অসাংবিধানিক আর রাজনৈতিক প্রতিহিংসার ফসল বলেও দাবি করলেন তিনি। প্রথমেই যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন, সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ডক্টর জাহিদুর রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি মাত্র ১.৫ বছর আগে বলেছিলেন তিনি দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছেন সেটি শুনতে চান। বলেছিলেন তারেক রহমানের মতো শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর। ১.৫ বছরের ব্যবধানে তারেক রহমানের সরকার আমলে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক আকারে প্রকাশিত হচ্ছে, তখন ডক্টর জাহেদ বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক করে দিচ্ছেন আদালতে নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করে দিয়ে। যদিও আদালতের নিষেধাজ্ঞাটি হিংসাত্মক বক্তব্য প্রচারের ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে সরকার কি এমন চাপে পড়লো যে কারণে ১.৫ বছর আগের নীতি বা বক্তব্য থেকে সরে আসলো? কি প্রয়োজন পড়েছে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা আরোপের? গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিগত অন্তর্বর্তী সরকার আমলেও শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হয়েছে। নিষেধাজ্ঞার কারণে শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়েছে। গুগল ট্রেন্ডসের তথ্যে সেটার প্রমাণও মিলছে। প্রশ্ন হলো, সরকার কিভাবে এই ট্রেন্ড ঠেকাবে? আবার দেখা যাচ্ছে ১.৫ বছরের বেশি সময় আগে টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়া ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন মিলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলোর গতি রোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। প্রশ্ন হলো, এই যে সেনাবাহিনীর একটু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ শেষ, এখন কি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে নতুন করে মেয়াদ বাড়াবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২৯ জুন এনডিটিভিতে শেখ হাসিনা একটি বড় সড় সাক্ষাৎকার ছাপা হয়। এনডিটিভির বরাত দিয়ে প্রথমে কয়েকটি ভারতীয় ও বাংলাদেশি সংবাদ মাধ্যম এই সাক্ষাৎকারটি প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা প্রথমবারের মতো বলেছেন
মৃত্যুদণ্ড, মামলা, দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সহ যত বাধাই থাকুক তিনি 2026 সালের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভির বরাত দিয়ে এই সাক্ষাৎকারটি ছাপা হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপিতে। রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খুব বেশি গুরুত্বপূর্ণ সংবাদ না হলে অন্য দেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কোনো খবর প্রকাশ করে না। বাংলাদেশে নির্বাচনের আগে যখন ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল তখন রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিজেরাই শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার নিয়েছিলেন। কিন্তু এবার এনডিটিভির প্রকাশ করা সাক্ষাৎকারটি রয়টার্স শুধু প্রকাশই করেনি, একদিনের মধ্যে সংস্থাটি তাদের নিজস্ব ফেসবুক পেজে 2 বার পোস্ট করেছে খবরটি। রয়টার্স ও এএফপিতে শেখ হাসিনার বক্তব্য প্রকাশের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে 33টি দেশের 97টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকারটি প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সাম্প্রতিক সময় ঈদ উল আজহায় বাংলাদেশের মহিষ ট্রাম্পের খবর এতটা বিশ্ব মিডিয়াগুলোতে প্রচার হতে দেখা গিয়েছিল। গত 2 দিন ধরে বাংলাদেশের জনপরিসরে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অতীতে শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হলেও এতটা ব্যাপকভাবে আলোচনা হতে দেখা যায়নি। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারেন সে সম্পর্কে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন টাইম ম্যাগাজিনের এডিটর এড লার্স চার্লি ক্যাম্পবেল। 2024 সালের 3 অক্টোবর টাইম ম্যাগাজিনে প্রকাশিত তার নিবন্ধের শিরোনাম ছিল কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন হতে পারে শেখ হাসিনার। শেখ হাসিনা ও তার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 2 মাসের মধ্যে তিনি শেখ হাসিনার ফেরার আভাস দেয় তখন বিষয়টা অনেকের কাছে অবাস্তব মনে হয়েছিল। কিন্তু এখন যেভাবে শেখ হাসিনার ফেরার আলোচনা সবখানে উঠেছে তাতে টাইম ম্যাগাজিনের ইঙ্গিতগুলো স্পষ্ট হচ্ছে। বিশেষ করে সেই নিবন্ধে চার্লি ক্যাম্পবেল যেসব কারণে শেখ হাসিনা ফিরতে পারেন বলে উল্লেখ করেছিলেন 2 বছরের মধ্যে সেই কারণগুলো বেশ ভালোভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। সে নিবন্ধে চার্লি ক্যাম্পবেল বলেছিলেন ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে শেখ হাসিনা ফিরতে পারেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন ইউনূসের সরকার কিভাবে ব্যর্থ হবেন। হাম থেকে মব সন্ত্রাসের মাধ্যমে ইউনূস সরকার কিভাবে ব্যর্থ হয়েছে সেটি সবার কাছে স্পষ্ট। টাইম ম্যাগাজিনের সেই নিবন্ধে শেখ হাসিনার ফেরার ব্যাপারে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের বক্তব্য প্রকাশিত হয়েছিল। কুগেলম্যান তখন বলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। তিনি বলেছিলেন দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে কখনোই বাতিলের খাতায় ফেলতে পারবে না। যদিও এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হওয়ার পর মাইকেল কুগেলম্যানের একটি উদ্ধৃতি দিয়ে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে যেখানে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন না শেখ হাসিনা ফিরতে পারবেন। অবশ্য 2024 সালের 19 জানুয়ারি এই মাইকেল কুগেলম্যান নিজের কলামে বলেছিলেন বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় বিশেষ পারদর্শী শেখ হাসিনা। বাংলাদেশে এখন শেখ হাসিনার ফেরার স্পষ্ট ঘোষণা নিয়ে যে আলোচনা সেখানে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা কিংবা তার দলের এই বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে যোগাযোগের দক্ষতায় কি কাজ করছে। বিশেষ করে গত 9 মে থেকে শেখ হাসিনা যতগুলো মিডিয়াতে ইমেল সাক্ষাৎকার দিয়েছেন তার সব কটিতে তিনি বলেছেন তিনি ও তার দলের নেতারা ফেরার ব্যাপারে নীরবে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক মহলে। এক ধরনের ওপেন সিক্রেট আলোচনা আছে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু শক্তিশালী দেশ এক্ষেত্রে একমত হলেই পরিস্থিতির নাটকীয় মোড় দেখা দিতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এই দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে ঠিকই রাখা হচ্ছে, বিনা বিচারে ও হেফাজতে নির্যাতনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন ব্যক্তিরা অবাধে মিছিল ও সমাবেশ করছে। এসব কারণে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরাশক্তিগুলোর নজর এবং নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা বেড়েছে। তবে পর্দার আড়ালের এসব আলোচনার খবর জনসমক্ষে না আসলেও শেখ হাসিনাকে নিয়ে খবরের ছড়াছড়ি পড়ে গেছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 2 দিনে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম দিয়ে বেশি সার্চ করা হয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলেও আলোচনা হয়েছে। অবশ্য শেখ হাসিনার বক্তব্য খণ্ডানোর চেয়ে তার বক্তব্য প্রচার কিভাবে ঠেকানো যায় সেই দিকেই সরকার নজর বেশি বলে মনে হচ্ছে। বাংলাদেশের প্রথম সারির বেশিরভাগ সংবাদ মাধ্যমে এনডিটিভিতে প্রচারিত শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ করেনি। তারপরও মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ বা প্রচারের বিষয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হবে। জাহিদুর রহমান দাবি করেছেন শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার করা আদালতের নির্দেশনার পরিপন্থী, তাই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব সংবাদ মাধ্যমের এ ধরনের প্রচার থেকে বিরত থাকা উচিত বলে তিনি মনে করেন। আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে জাহিদুর রহমানের বক্তব্য পুরোপুরি ঠিক নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এই বিতর্ক প্রথম উঠেছিল ইউনূস সরকার আমলে। 2024 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিলেন সেটি ছিল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা, অর্থাৎ বক্তব্য নয় শুধু বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তখন বিবিসি বাংলার এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে। আবার ওই বছরের 8 ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছিলেন।
আদালতে নিষেধাজ্ঞার ভয়ে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম তা প্রচার করেনি, কিন্তু দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে শেখ হাসিনার ওই বক্তব্য ছড়িয়ে পড়েছিল ব্যাপকভাবে। দর্শক, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তখনকার ওই নিষেধাজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে ডয়েচে ভেলে বাংলা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল 2024 সালের 9 ডিসেম্বর। ওই প্রতিবেদনে বড়সড় মন্তব্য ছাপা হয়েছিল ডক্টর জাহিদুর রহমানের, যিনি এখন তারেক রহমানের উপদেষ্টা। দেখে আসি তিনি তখন কি বলেছিলেন। ডয়েচে ভেলে বাংলার ওই প্রতিবেদনটিতে হুবহু ছাপা হয়েছিল এভাবে: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর জাহিদুর রহমানের কথা। শেখ হাসিনা লন্ডনে যে বক্তব্য দিলেন গতকাল রবিবার, সেটা কি আমরা শুনিনি? আমরা শুনেছি। ফলে নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যায় না, কোনো না কোনোভাবে পৌঁছে যায়। ডক্টর জাহিদুর রহমান তখন বলেছিলেন শেখ হাসিনার পতনের পর তিনি একটা পলিটিক্যাল ইস্যু, ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তিনি ভারতে বসে কি বলতে চাইছেন তা বুঝতে চান, শুনতে চান। শেখ হাসিনার বক্তব্যে তাই নিষেধাজ্ঞা দেওয়ার কিছু নেই, প্রয়োজন নেই। অথচ মাত্র 1.5 বছরের ব্যবধানে ডক্টর জাহিদুর রহমান ক্ষমতায় বসে এখন বলছেন শেখ হাসিনার বক্তব্য মিডিয়াতে প্রচার করা যাবে না। প্রশ্ন হলো, ইউনূসের আমলে যদি শেখ হাসিনার বক্তব্য ঠেকানোর প্রয়োজন না হয়, বিএনপি আমলে কেন ঠেকানোর প্রয়োজন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসলে বক্তব্য প্রচার বন্ধ করা যায় না। আগে তারেক রহমানের বেলাতেও এমন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। তারা মনে করেন এমন নিষেধাজ্ঞা দিয়ে হয়তো বাংলাদেশি মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা যাবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হবে। বা নিষেধাজ্ঞার কারণে তার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে যাবে বলে মনে করেন তারা। শেখ হাসিনা সরকারের সময় 2015 সালের 6 জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা তখন তেমন কাজে আসেনি বলে মনে করেন তারা। তারেক রহমানের উপর সেই নিষেধাজ্ঞা শেখ হাসিনা সরকারের পতনের পর গত 22 আগস্ট প্রত্যাহার করা হয়। একাধিক সূত্র বলছে শেখ হাসিনার এমন সময়সীমা ঘোষণায় শুধু সরকারের শীর্ষ মহল নয়, কূটনৈতিক পাড়ায় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। সরকারের একটি সূত্র বলছে শেখ হাসিনা নেহাতি দলকে চাঙ্গা করা কিংবা বলার জন্য বলতে গিয়ে দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেননি। সেটি হলে তিনি এর আগেও এটি বলতে পারতেন, কিন্তু তিনি সেটি বলেননি। আবার অতীতে যেমন শেখ হাসিনা বক্তব্যের জন্য ভারতের উপর দোষ চাপানো হতো, সেটিও এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না। এখানে পর্দার আড়ালে এমন কিছু আলোচনা হয়েছে এবং তা চলমান আছে, যেগুলোর ফলাফল দৃশ্যমান হতে শুরু করেছে। এর মধ্যে খবর হলো আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনগুলো 1 জুলাই দেশব্যাপী ব্যাপক আকারে মিছিল ও শোডাউনের ঘোষণা দিয়ে রেখেছে আগে। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে ব্যারাক থেকে সেনাবাহিনীকে ফেরত আনতে হয়েছিল সরকারকে, কিন্তু সেটির মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনগুলো যদি বড় আকারে শোডাউন শুরু করে, তাহলে কি সরকার সেনা মোতায়েনের মেয়াদ বাড়াবে? তুরাগ ট্র্যাজেডির কারণে এমনিতেই পুলিশ বাহিনী বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর একটু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ না বাড়ালে কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো কোনো গণমাধ্যমেও, চ্যানেলেও প্রচার হচ্ছে শেখ হাসিনা এই বছর দেশে ফিরবেনি, এমন ঘোষণা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে। এইটা কি সঠিক কিনা? আদালতের নির্দেশনা আছে যে শেখ হাসিনা যেহেতু দণ্ডিত, সুতরাং তার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, বলছেন যে এই নির্দেশনা অনেক গণমাধ্যম মানছে না। আজকে সচিবালয় তথ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং এটা বলছেন, শিগগিরই গণমাধ্যমকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশের একদম সরাসরি নিষেধও আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে, এবং আমাদের অনেকে এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনা মানছে না। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে। আমি কথাটা বললাম এই কারণে, মনে আছে শেখ হাসিনা যখন তাকে দণ্ড দেওয়া হয়নি, তখনও তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যেত না, এবং যারা প্রচার করেছিল মনে আছে 21 টিভির সালাম সাহেব, এখন তিনি মালিক, তাকে কি পরিমাণ টর্চার করা হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, লম্বা সময় ধরে কারাগারে রাখা হয়েছিল, 21 টেলিভিশন কেড়ে নেওয়া হয়েছিল পর্যন্ত জবরদস্তি করে। আরো অনেক গণমাধ্যম, সোশ্যাল মাধ্যম, ফেসবুকে যারা প্রচার করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে জেল খাটতে হয়েছে। এবং কোনো গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার দূরের কথা, তার অডিও ভিডিও প্রচার তো দূরের কথা, তার ছবি পর্যন্ত কেউ ছাপতে সাহস পেত না। সত্য, এটা সত্য। এই কয়দিন আগের কথা। সেই তুলনায় আজকে ডাক্তার জাহিদুর রহমান অত্যন্ত সফট ভাবে বলেছেন, এবং আমি জানি যে এটা বলার পরও অনেক গণমাধ্যম এটা মানবেন না, শুনবেন না। এটাই শাসনগুলোকে আমি তুলনা করছি, যে আগে কি ধরনের একটা স্বৈরাচারী শাসন ছিল, যে এই ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করার সাহস কারো ছিল না, এবং দণ্ডিত হবার পর
মানে প্রশ্নই উঠতো না তারেক রহমানের নামটা উচ্চারণ করতে। এখন কিন্তু শেখ হাসিনার কথা গণমাধ্যমে প্রচার হচ্ছে, তার বক্তব্য প্রচার হচ্ছে, তার নানা রকম নির্দেশনা, কখন মিটিং করেন, কখন কি করেন, সবকিছুই প্রচার হচ্ছে। যখন শেখ হাসিনা মনে করছেন তখন প্রচার হচ্ছে সবগুলোতে। কিন্তু এটার জন্য কোনো চ্যানেল বা কোনো গণমাধ্যম বন্ধ হয়েছে, কোনো সাংবাদিককে জেলে যাইতে হয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। শুধু পার্থক্যটা দেখেন। এটার জন্যই বললাম যে আগে একটা নির্দেশ আসলে সাথে সাথে ওরে বাপরে বাপ, মানে থরিকম্প বেঁধে যেত, ভয়ে ওটা ইমপ্লিমেন্ট করতো। আর এখন তো পাত্তাই দিচ্ছে না, মানে গোনাই আনতেছে না যে কি আছে এটা, মানলাম না। এটাই হচ্ছে একটা একটা দেশে যখন কি ডেমোক্রেটিক শাসন থাকে, তার কিছু আবার ওই ওই যে কিছু শিথিলতা থাকে নানা ক্ষেত্রে, সেই শিথিলতার সুযোগ নিচ্ছে অনেকে। তো আগে আপনি মানেন না মানেন, আপনি ভয়ে আপনি এই কাজটা করতেন না। শেখ হাসিনা সবার রক্তের ভিতরে ভয় ঢুকাতে পারছিল। এই ক্ষেত্রে শেখ হাসিনা 100-র মধ্যে 100 ভাগ সফল। সম্প্রতি সর্বশেষ ঘটনা যেটা দেখলাম আমরা, এনডিটিভিতে শেখ হাসিনা সাক্ষাৎকার দিলেন। এনডিটিভি সেই সাক্ষাৎকারে জানালো শেখ হাসিনা বলেছেন যে এবছরেই তিনি বাংলাদেশে ফিরতে চান। এনডিটিভির পরে এনডিটিভিকে সূত্র ধরে বিশ্বের বহু গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে আমরা দেখেছি, এমনকি রয়টার্সও এটা নিয়ে খবর করেছে। যখন খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে শেখ হাসিনার খবর, তখন বাংলাদেশ সরকার এই ব্যাপারটাতে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, অনেকে বলেন যে অনেকে সমালোচনা করে এটাও বলেন যে অতি উৎসাহী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ, যিনি রাজনীতির মানুষ না, তিনি রাজনীতির বাইরের মানুষ, সরকারে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে, সেই ডাক্তার জাহেদের আজকের বক্তব্যে এটা প্রমাণ হয় যে শেখ হাসিনার এই নিউজগুলো উদ্বিগ্ন করছে সরকারকে। কারণ ডাক্তার জাহেদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠল, বাংলাদেশের গণমাধ্যমকে রীতিমতো তিনি শাসালেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে কিন্তু নিষেধাজ্ঞা আছে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিতও দিলেন। অথচ যে সরকারের প্রধানমন্ত্রী তিনি উপদেষ্টা, সেই সরকার অর্থাৎ সেই দল বহুভাবে দাবি করেছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে তারা, তাদের দল। এবং বঙ্গবন্ধুর সময় মাত্র 4টা পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলো বন্ধ করে দেওয়ার ঘটনার সমালোচনা তারা বারবার করেছে। যখন শেখ হাসিনার বক্তব্য প্রচার মানে শেখ হাসিনা কি বলছেন তার তো অডিও কিংবা ভিডিও প্রচার করছে না বাংলাদেশের গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যম নিউজ প্রচার করছে কিংবা বিশ্লেষণ করছে, সেটার উপরে নিষেধাজ্ঞা আছে এবং নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য উপদেষ্টার এই বক্তব্য আমার মনে হয় সরকারের অনেক বড় ক্ষতি করবে। তাতে করে জনগণের একটা ভুল ধারণা জন্ম নেবে যে সরকার শেখ হাসিনাকে ভয় পাচ্ছে বোধহয়। কিন্তু 2/3 আসনে বিজয়ী সরকারের সেরকম ভয় পাওয়ার কোনো কারণ থাকতেই পারে না। তাহলে কি ডাক্তার জাহেদের মতো মানুষগুলো সরকারের মানে উপকার করতে গিয়ে প্রকারান্তরে ক্ষতি করে ফেলছেন? চলুন একটু আলোচনা করে দেখি তিনি আজকে কি বললেন, কি বোঝাতে চাইলেন এবং গণমাধ্যমের সেটা কতটা ফলো করা উচিত। থাকবেন পলিটিক্স। বলছিলাম ডাক্তার জাহেদের বক্তব্য। ডাক্তার জাহেদ যেটা বলেছেন সেই বক্তব্য আমলে নিলে সেটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপারে দাঁড়াবে। কেন দাঁড়াবে? কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় তারেক রহমান যখন লন্ডনে অবস্থান করছিলেন, তখন মানে লন্ডনে থাকা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশের গণমাধ্যমগুলোর ওপরে। সেই ক্ষেত্রে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। নিউজ এগুলো কম প্রচার হতো, কিন্তু ওইভাবে ওইটা মানে কার্যকর হতো না। নিউজ প্রচার করলে সরকারের রোষানলে কাউকে পড়তে হয়নি, কিন্তু বক্তব্য প্রচার করে 21শে টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তার হতে হয়েছিল, সেই দৃশ্যও কিন্তু আমাদের মনে আছে। তারেক রহমানের বক্তব্য সরাসরি লাইভ বক্তব্য 21শে টেলিভিশনে প্রচার করার জন্য আব্দুল সালামকে, 21শে টেলিভিশনের চেয়ারম্যান, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 21শে টেলিভিশনের মালিকানাও পরিবর্তন হয়ে গেল। সুতরাং যে পথে আওয়ামী লীগ হেঁটেছে সেই একই পথে বিএনপি যদি হাঁটে, তাহলে বিএনপির আর অধিকার থাকে না আওয়ামী লীগের সমালোচনা করার কিংবা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার। যে বক্তব্যটা ডাক্তার জাহেদের আজকের এই বক্তব্যের পরে সামনে চলে আসবে, কিন্তু অনেকেই কিন্তু এই কথা বলবেন যে আওয়ামী লীগ যা করেছে সেই একই কাজ যদি আপনি করেন, সেই একই কাজ করার জন্য কি আপনাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি? করিনি তো। আওয়ামী লীগ যেগুলো খারাপ কাজ করেছে সেই খারাপ কাজগুলো আপনি করবেন না, আপনারা করবেন না, সেই কারণেই আপনাদেরকে 2/3 বিশাল বিপুল বিজয় দিয়েছে জনগণ। কিন্তু উল্টোটা দেখা যাচ্ছে। কি বলছেন ডাক্তার জাহেদ? ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে, তাই বাংলাদেশের গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়। তার বক্তব্য তো কেউ সরাসরি প্রচার করছে না।
মানে এনডিটিভিতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের ইত্তেফাক, কালের কণ্ঠ সহ বহু গণমাধ্যমে সেটা উল্লেখ করা হয়েছে যে এনডিটিভির সাক্ষাৎকারে শেখ হাসিনা এটা বলেছেন। তাহলে এতে উদ্বিগ্ন হওয়ার কি আছে? এতে এই কথা বলার কি কারণ ঘটলো আমি অন্তত বুঝি না। তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেশের বেশ কিছু গণমাধ্যমের প্রচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক মিডিয়া এই কাজ করছে, তারা আদালতের নির্দেশনা মানছেন না, এটা একটা বাস্তবতা। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছে তারা যেন এই কাজটি না করেন। প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে, অর্থাৎ চিঠি দিয়ে জানানো হবে যে এই কাজ করলে মানে আপনাদের সমস্যা হবে। তিনি আরও স্পষ্ট করে বলেন যে এই বিষয়ে সরকার এখনই খুব কঠোর অবস্থানে যাচ্ছে না, কিন্তু গণমাধ্যমের আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা যেতে পারে। তার মানে তিনি ইঙ্গিত দিলেন যদি আপনারা এই কাজ করতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সরকারের বক্তব্য হতে পারে না। ডাক্তার জাহিদ আরও বলেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ হলে মানুষ নানা মাধ্যমে সেটি জেনে যায়, তবে দেশের ভেতরে আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে তা প্রচার করা কোনোভাবেই উচিত নয়। ভালো কথা, শেখ হাসিনার অডিও, শেখ হাসিনার বক্তব্য কিংবা শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের গণমাধ্যম তো প্রচার করছে না। গণমাধ্যম যেটা প্রচার করছে, পৃথিবীতে যে ঘটনা আলোড়ন তুলছে সেই ঘটনা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম খবর করবে না। এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়ে ধরে নেওয়া যাক যে শেখ হাসিনা যদি ভারতে বসে থেকে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করে সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম খবর করবে না। শেখ হাসিনা যদি একটা উশৃঙ্খল কথা বলেন সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের জনগণকে সচেতন করবে না। শেখ হাসিনা যে এই বছরই দেশে ফিরতে চাইছেন এই তথ্য রাষ্ট্র হয়ে যাচ্ছে, সারা বিশ্ব জানছে, আর বাংলাদেশের গণমাধ্যম পড়ে বাংলাদেশের জনগণ জানতে পারবে না। এটা কেমন কথা? এটা কেমন কথা? এই প্রশ্নের চাইতেও বড় কথা হচ্ছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনায় তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেই একই কাজ যদি তারেক রহমানের বর্তমান সরকার করে তাহলে আমরা তো বলে ফেলতেই পারি যে লাউ সেই কদু। আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, দুর্নীতিবাজ বলছেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী বলছেন, আবার আপনি তার মানে দেখানো পথে হাঁটতে চাইছেন, নতুন পথ তৈরি করতে চাইছেন না। নতুন পথ তৈরি করতে হলে একটু ঘাস, লতাপাতা এগুলো তো একটু পরিষ্কার করে পথটা তৈরি করতে হয়। সেটা আপনি না করে, সেটাতে একটু খাটনি আছে বলে সেটা আপনি না করে শেখ হাসিনার তৈরি করা পিচ ঢালা পথে আপনি হাঁটবেন, আবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবেন। ব্যাপারটা দ্বিচারিতা হয়ে যায় না? আমার মনে হয় যে ডাক্তার জাহিদের মতো মানুষগুলো অতি উৎসাহ দেখালে কিংবা সরকার যদি এরকম ভাবনা ভেবেও থাকে তাহলেও তো ডাক্তার জাহিদের মতো মানুষগুলো যারা রাজনীতির মানুষ না, যারা সচেতন মানুষ, তারা তো সরকারকে বোঝাবে যে একই পথে হাঁটা যাবে না। বরং ডাক্তার জাহিদের এই বক্তব্য, অতি উৎসাহী এই বক্তব্য সরকারকে উৎসাহী করবে একই পথে হাঁটার জন্য। ব্যাপারটা কি ঠিক হচ্ছে? আমার মনে হয় যে ঠিক হচ্ছে না। এতে করে আরেকটা ভুল বার্তা চলে যাবে মানুষের কাছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফিরতে চাইছে, এই খবর প্রচারে কিংবা এই খবরে সরকারের মধ্যে এক ধরনের কাঁপুনি শুরু হয়েছে। সেটা তো হওয়ার কথা নয়। সেটা হচ্ছে বলেও আমরা বিশ্বাস করতে চাই না, কারণ এই সরকার হেলাফেলা করার কোনো সরকার নয়। 151 আসন কোনো রকমে জিতে গঠন করা সরকার নয়। এই সরকার ম্যাসিভ একটা বিজয় লাভ করে 2/3 বেশি আসন পেয়ে গঠিত হওয়া একটা সরকার, যাদের অনেক বেশি মনোবল, অনেক বেশি শক্তি থাকার কথা। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।